ওকে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো আশা করি। যারা কথা শুনবো একটু পরে, আমরা এখন তোমাদের একজনের কথা ছিল কি, উম, কি ধরো স্মার্ট বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা। ধরো বাই চান্স আমার কোনো কি নাই, বলো, প্রিপারেশন নাই, হ্যাঁ, তাহলে কি করব? তাহলে দেখো, তাহলে আমরা যে রচনার কাঠামো, হাতের পাঁচ যেটা আর কি শেষ সম্বল, ওইটারে কিভাবে কতটুকু কাজে লাগানো যায় একটু চিন্তা করে দেখি, চলো। হ্যাঁ, নাকি তাই তাই প্রশ্ন ছিল না তোমার? জি স্যার। ওকে। আই হ্যাভ গিভেন ইউ ইন্ডিপেন্ডেন্স, নাও গো এন্ড প্রিজার্ভ ইট। স্মার্ট বাংলাদেশের সাথে খুব জরুরি ভাবে মিলে, হ্যাঁ। এরপর ধরো এই যে দা হিরোইক বেঙ্গালি নেশন, এই যে বাঙালি জাতি একটা সময় 1971 সালে অনেক রক্তের বিনিময়ে, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, হ্যাঁ? তারা এখন মাথা তুলে দাঁড়িয়েছে। তারা উন্নয়ন সহযোগী দেশগুলোর কাছ থেকে সহযোগিতা চায়, ভিক্ষা চায় না। এটা তো একটা স্মার্ট বাংলাদেশের জন্য একটা শক্তিশালী কোটেশন, হ্যাঁ, নো প্রবলেম। গুগল থেকে দিতে পারো, না প্রবলেম। এই যে দেখো, এই যে এইচএসবিসি, এই যে স্মার্ট বাংলাদেশের রূপাকার দেখো কেমনে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশ এখন এটা ওই যে, বাংলাদেশ হ্যাজ ফার মোর পটেনশিয়াল ফর গ্রোথ দেন ওয়ান লাইক নরওয়ে। এইচএসবিসি গ্লোবাল রিসার্চ এর মধ্যে নরওয়ে এর চেয়ে বাংলাদেশকে বেশি। তাহলে একটা কোটেশন তুমি জেনে নিলা, যে কোনো তাহলে বলতে পারি আমরা সাম্প্রতিক সময়গুলোতে আনহেজিটেটিংলি, কোনো সংশয় ছাড়া বলতে পারি আমরা, কি বলো, আহ হম বলতে পারি না যে এ, এটা একটা বহুল আলোচিত বিষয়। অন্তত পক্ষে গত কাপল অফ ইয়ার্স, আমরা ডেকেটস দেওয়ার দরকার নেই, বলো কাপল অফ ইয়ার্স এটা মাস্ট টক ইস্যু কিনা। জি স্যার। এরপর দ্বিতীয় লাইনটা তো খুব সুন্দর মিলাই দিতে পারবা, এই যে স্মার্ট বাংলাদেশের জন্য বাংলাদেশ, হুইচ ইজ often plagued by natural calamities, has been strong position in the world on the path of progress and development since its independence। কি মিলে না? এরপরে হ্যাঁ, in terms of smart Bangladesh, the achievement and success of, in terms of smartness, যদি তুমি বলো smart country, in terms of a smart country, the achievement and success of Bangladesh, বাকিটা বলে দিলা, is dazzling today। মিললে বলো, না মিললে বলো না, মিলতেছে কিনা? হুম। স্যার এটা হচ্ছে আহ স্মার্ট বাংলাদেশের যাত্রা তো কেবল শুরু, সাকসেসটা তো শুরু এখনো করতেছি, মনে হয় দেখো না, হয় আসো নাই। না, আসো না, আসতেছি, হ্যাঁ। জি স্যার। তোমার তো পয়েন্ট নিচে নিতে হবে। এই তো ভূমিকা মোটামুটি তোমার হয়ে গেছে অনেকটা, তাই না? এই যেমন এটা, এই যেমন এটা বাজ ওয়ার্ড, এটা একটা বাজ ওয়ার্ড, তাই না? attracted the serious and inquisitive attention, হ্যাঁ, of the, আচ্ছা, পরে তুমি now we will proceed on to throw some light on this very topic, তাই না? উম, তারপরে হোয়াট ইজ স্মার্ট বাংলাদেশ, এটা সংজ্ঞায়িত করবা, তাই না? আসলে স্মার্ট, দো ইটস ইম্পর্টেন্স হ্যাজ গট ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স, ইট ইজ নট ডিফাইন্ড ইন ইউনিফর্ম ওয়ে। আসলে এটারে কোনো একক ভাবে তুমি সংজ্ঞায়িত করতে পারবে না, এটা এক একজন এক এক রকমের থিওরি দেবে, তুমি একটা থিওরি নিয়ে প্রয়োগ করলাম। স্মার্ট বাংলাদেশ মাঝখানে লেখা, ডিজিটালাইজেশন, তাই না? তোমার এরপরে কি বললা, রুল অফ ল, মানে এই এই বিভিন্ন বিষয়গুলা, ডেভেলপমেন্ট, সিকিউরিটি, মানে এই বিভিন্ন আছে না, ওই যে মাঝখানে স্মার্ট বাংলাদেশ লেখা ফিচার রেখে দিবা, একটা পেজ চলে যাবে এখানে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে স্মার্ট বাংলাদেশের স্মার্টনেস কি শুধু এই এই সময় শুরু হয়ে গেছে, নাকি কার আমল থেকে তুমি আলোচনা করতে পারবা, বলো তো? কার আমলে স্মার্ট বাংলাদেশের সূচনা কার হাতে? স্যার এটা বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে যদি হয় তাহলে 2008 সালের নির্বাচনী ইশতেহারে যে ডিজিটাল বাংলাদেশ, ওখান থেকে আলোচনা টানা যেতে পারে। 2008 সাল, আরেকজন বললো, বলো স্মার্ট বাংলাদেশের সূতিকা মানে সূচনা কার হাতে? বঙ্গবন্ধুর হাত ধরেই স্যার স্মার্ট বাংলাদেশের এই সূচনা। এই 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 সত্য কথা, এই অতি প্রয়োজনীয় কথা যখন গোপন করতে চাও তখন বিপজ্জনক, হ্যাঁ। বঙ্গবন্ধুর দিয়ে চিন্তা শুরু করবা, স্মার্টনেস কাকে বলে। এবং বঙ্গবন্ধু সম্পর্কে কারুর মনে রাখবা একটা কথা, তোমার স্পষ্টভাবে বলতে চাই। আমি বললাম আওয়ামী লীগের কোনো কোনো কিছুর সাথে আমার সম্পৃক্ততা নাই, কিন্তু আমি মনে করি বঙ্গবন্ধু সম্পর্কে কেউ যদি হেয় করে কথা বলে, তাহলে মনে রাখবা সে নিতান্তই একজন অজ্ঞ লোক, অথবা তার অজ্ঞতা প্রসূত ধারণা একজনের উপর আরোপ করে। অর্থাৎ সে পড়াশোনা করে নাই, ইতিহাসের পাঠে সে হয়তো অন্ধ, অথবা দলকানা, নিলে উম তোমার বায়াস্ট। এছাড়া সমালোচনা করার কথা না। একজন একজন রাষ্ট্রনায়ক না তিনি, তিনি দেশের জাতির জনক। বাংলাদেশের বঙ্গবন্ধুকে কিছু মানুষ এত ছোট করে কথা বলে, পৃথিবীর এরকম কোন রাষ্ট্রেই এরকম রাষ্ট্রনায়ক নাই যাকে ছোট করে মানুষ। ইভেন ধরো কামাল আতাতুর্ক পাশা, এরদোয়ান সম্পূর্ণ ভিন্ন আইডিওলজির মানুষ,
কিন্তু কি কখনোই শুনছো আতাতুর্কের আদর্শের সাথে তার ধরনের আদর্শের মিল নাই? আছে কিনা? ইয়েস নো, দুই একজন বলো। না আতাতুর্কের স্যার। আদর্শ আর এক ধরনের আদর্শ কি আহ স্যার এক সম্পূর্ণ ভিন্ন। পূর্ণ সাংঘর্ষিক, কিন্তু কখনোই আতাতুর্কে অসম্মান করে, আতাতুর্কের আহ হেয় প্রতিপন্ন করে বা আতাতুর্ককে এড়িয়ে তার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এগুলো এড়াইয়া কখনোই কি এরদোয়ান কোনো কাজ করছেন? তার নাম মুছে ফেলার চেষ্টা করছেন? মাইন্ড ইট। মানে মনে রাখবা যে মুদ্রার এ পি টু পিট, কামাল আতাতুর্ক আর গিয়া, তাই না? সম্পূর্ণ ভিন্ন আইডিওলজির মানুষকে কিভাবে, তো অতএব এটা আমাদের জাতির দুর্ভাগ্য যে আমরা বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের নেতা বানাইছি। এটা খুবই কষ্টদায়ক বিষয়। কায়েদে আজম মোহাম্মদ আলীর জিন্নার দল কি পুরো পাকিস্তানের প্রতিনিধিত্ব করে? মোটেও না। ইমরান খান কি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার দল? ওকে, হ্যাঁ। তো হাওয়েভার, তো তো মানে বললাম আর কি, তোমার পরীক্ষা, রিটেন পরীক্ষা বলো, ভাইবা বলো, যেখানে বলো, যেহেতু দিস ইজ দ্য গভর্নমেন্ট, বলছো গভর্নমেন্ট ডিজায়ার ইজ মাই ডিজায়ার, অথবা বঙ্গবন্ধু স্মার্টনেস, এই জন্য আমি আগামী ওই যে বঙ্গবন্ধুর পাঠ পড়বা। আরে এই স্মার্টনেস এর বাংলাদেশ একটা মানে ঘাড় নিচু করে নাই। 1975 সাল পর্যন্ত সৌদি আরব কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। দিছে বঙ্গবন্ধু জীবদ্দশায় নন না অ্যালাইন স্যার, 16 মারা যাওয়ার আগস্ট পরে যেদিন মারা গেছে ওই দিন দিছে। আলজিয়ার্স এর মধ্যে বঙ্গবন্ধু বাদশাহ ফায়সালের দেখা হওয়ার পরে বললো যে, বঙ্গবন্ধু বললো যে আপনি আমার দেশের স্বীকৃতি দেন। তখন বাদশাহ ফয়সাল বললেন, তুমি তোমার দেশের নাম রাখো ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ। বঙ্গবন্ধু উত্তরে কি বলছেন, কেউ জানা থাকলে বলো। বলছিলেন স্যার মুক্তিযুদ্ধে এক বলেছিলেন কোটি যে যুদ্ধে হিন্দু বৌদ্ধরাও অংশগ্রহণ করছে। এটা বলে না, এটা তুমি বানাই বলতেছো। না এগুলো স্যার, হিন্দু, বলছিলেন যে ফেসবুকে সৌদি পড়ছিলাম এরকম আরবের কিছু নামই তো একটা। ইসলামিক স্টেট না। সৌদি এটা আমি আরবের এই নামই জন্য, তো ইসলামিক স্টেট না। উনি বলছে যে না, তো বলছে উনি বলছে আমি ধর্মনিরপেক্ষতার জেল থেকে বের হয়ে আসতে পারবো না। আর বললো যে আপনার দেশের নামের পূর্বে তো ইসলামিক রিপাবলিক অফ সৌদি আরাবিয়া না, ইট ইজ কিংডম অফ সৌদি আরাবিয়া। আর আমরা তো দাবিও করি না যে আপনি রাখেন কিন্তু ইসলামিক সৌদি আরবে, তাহলে কেন আমার উপর আরোপ করছেন? কেন, তুমি বুঝো এটা 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 কি মেরুদণ্ডহীন তেলাপোকা? এইরকম রাষ্ট্রনায়ক হওয়া তো চারটিখানি বিষয় না। এই জন্য বললাম বঙ্গবন্ধু নিয়ে আমি এই জন্য পড়াবো। এই 3-4 বছরে যেভাবে তাকে আমরা জাতির জনককে হত্যা করছি, এটা খুব দুর্ভাগ্যজনক। যে পরিমাণ মানে একটা অরাজক রাষ্ট্র তিনি নেতৃত্ব দিচ্ছেন, দেখবা যে তার অ্যাচিভমেন্ট গুলো কি ছিল। হ্যাঁ, এবার পররাষ্ট্রনীতি বলো, একটা দেশে তুমি পৃথিবীর উন্নত দেশ, স্বাধীনতার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা সংবিধান প্রণয়ন, এই সংক্ষিপ্ততম সময়ের মধ্যে পৃথিবীর জাতিসংঘ সহ পৃথিবীর অধিকাংশ সংগঠনের স্বীকৃতি আদায়, 3-4টা মুসলিম রাষ্ট্র আর কয়েকটা রাষ্ট্র ছাড়া অধিকাংশ রাষ্ট্রের স্বীকৃতি আদায়। তুমি বুঝতেছো এটা, এগুলো কি বিষয়? কয়টা দিন সময় পাইছে? বিশাল অর্জন। ইভেন তার সবচেয়ে বড়, বলো স্বাধীনতার পর পরে সবচেয়ে বড় অর্জন কি তুমি বলো, তা তোমার দৃষ্টিভঙ্গিতে বলো। স্যার ভারতের সেনাবাহিনী তুমি ফেরত বুঝো, পাঠানো। এই বুদ্ধদেব বসু বলছো যে আরে এত নির্লজ্জ মানুষ হয় কেমনে দেশের স্বার্থে এত কষ্ট টষ্ট করে এতগুলো 1 কোটি মানুষের রিফিউজি করে রাখলো ভারত, এত অস্ত্র টস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করলো, চক্ষু লজ্জাও তো থাকার কথা ছিল একটু। সব চক্ষু লজ্জা এড়াইয়া বলছে যে প্লিজ নিয়ে যান, দেখবা যে পড়বা। শুধু দক্ষ কূটনীতি বলা যায়। স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আগেই আগে কি করছে বলো, ভারত সৈন্য প্রত্যাহার করছে। ওকে, হাওয়েভার আমি তোমার এই কথা বললাম যে স্মার্টনেস এর গোড়া নিয়ে আসবা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নিয়ে একটু হালকা স্মার্টনেস ইয়ে করে দেবা, যে এটা সূতিকাগার স্বপ্ন, যিনি যেই উদ্দেশ্যে তিনি দেশটা ইয়ে করছেন, হ্যাঁ, এখানে একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবা, বুঝছো কিনা? তারপরে এবার হলো স্মার্ট বাংলাদেশের ক্যারেক্টারিস্টিক গুলা কি কি হবে। এইখানে তুমি এইখানে নিচের স্টাইল, তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ স্মার্ট বাংলাদেশ, বাংলাদেশের এটার বৈশিষ্ট্য কি? এখানে তোমরা 2-4টা ক্যারেক্টার ফিচার, তোমরা কি 2-4টা ফিচার বলতে পারবা? স্যার ওই 4টা স্মার্ট ভিত্তি আছে, ওগুলো সিটি, দেওয়া যায় না? স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি। এটা তো আছে, এটা দিয়ে তুমি টেনে এই যে ফিচারটা সুন্দর করে নিয়ে আসবা। বাংলাদেশ যদি মাথা থাকলে পয়েন্ট আকারে তুমি শুধু 4টা পয়েন্ট লেখা দাও, হয়ে গেছে। এই হ্যাঁ, আচ্ছা গেল এটা। তারপরে এরপরে গেল কোথায়, প্রেজেন্ট সিচুয়েশন, মানে স্মার্ট বাংলাদেশ, হ্যাঁ, এট প্রেজেন্ট। এরপরে তুমি বলবা দেয়ার ইজ নো ডাউট that Bangladesh is a modern day success story, far cry from Henry Kissinger level of basket case. After এগুলো সব কি এই যে বাংলাদেশ বটমলেস বাস্কেট থেকে, হ্যাঁ, তুমি বলবা যে তুমি এটার 5 নম্বরের শিরোনামটা কি দিতে পারো জানো?
ফ্রম ফ্রম বাস্কেট টু ফ্রম বাস্কেট কেস টু স্মার্ট বাংলাদেশ, এই কথাটা বললে কি খারাপ শোনায়? শিরোনাম যদি এটার প্রেজেন্ট সিচুয়েশন টিচুয়েশন না লেখা, শিরোনাম লিখে দাও ফ্রম বাস্কেট কেস টু স্মার্ট বাংলাদেশ, লিখলে কি জাইগান্টিক গর্জিয়াস হয় না? জি স্যার। একদম পুরা মাইরা দাও না এখানে, পুরা মাইরা দাও এখানে, তুমি একদম হুব হুব মাইরা দাও তুমি, মানে একেবারে মানে বানায় লেখার চেয়ে আরো দুর্দান্ত গতিতে লিখছো, তাই না? এগুলা কি এই পর্যন্ত লিখলে কেউ কোন স্যারের পক্ষে কোনো মতেই সম্ভব না যে তুমি স্মার্ট বাংলাদেশের বাইরে গিয়া তুমি কোন একটা হয়তো মুখস্থ কিছু লিখতেছো, এটা স্যার কল্পনা করতে পারবে না। এই যে এই পর্যন্ত লিখে দিলে তুমি তো 2-2.5 পৃষ্ঠা হয়ে গেছে, বলে দিলা। এরপরে স্মার্ট বাংলাদেশের ইম্প্যাক্ট কোথায়, ফিউচার জেনারেশন থেকে শুরু করে কয়েকটা ইম্প্যাক্ট লেখা দিবা। এরপরে স্মার্ট কান্ট্রিজ রিপ্রেজেন্টিং স্মার্ট, স্মার্ট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, স্মার্ট রিপ্রেজেন্টেটিভ কান্ট্রিজ, তাহলে আমরা কতগুলা জাপান, জার্মান, অন্যান্য দেশগুলোর সাথে তুলনা করতে পারি, মালদ্বীপের সাথে তুলনা করতে পারি, তাই না? এবার বলবা যে আমাদের তবে সব ডেসপাইট দ্য কন্টিনিউইং এফোর্টস অফ বাংলাদেশ টু এনহ্যান্স দ্য কোয়ালিটি, টু রিটেইন দ্য কোয়ালিটি অফ স্মার্ট, রিটেইন দ্য কোয়ালিটি অফ স্মার্ট কান্ট্রি, স্মার্ট কান্ট্রির কোয়ালিটি ধরে রাখার জন্য সরকারের অব্যাহত চেষ্টা থাকা সত্ত্বেও দেশটা কিন্তু কিছু পিছনে, কিছু চ্যালেঞ্জ আছে। আছে কিনা না স্মার্ট বাংলাদেশের পিছনে? যত স্মার্টনেস বলো, ওভার পপুলেশন কি বাংলাদেশ সরকার চাইলেই মেরে ফেলতে পারবে ইয়া দিয়া? এটা এটা বাংলাদেশের প্রবলেম কিনা বলো? শোনো, যারা বাংলাদেশকে, শোনো আমি বলে রাখি একটা কথা, যারা এক্সেপশন দিয়ে একটা কথা বাদ দিয়ে যারা বাংলাদেশকে একদম হুট হুট করে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করে, এটা কিন্তু একদম বোকামি। এই ছোট্ট ভূখণ্ডে এত বিশাল জনগোষ্ঠী নিয়ে অগ্রসর এমন একটা কান্ট্রি দেখাও, দেখি তো আমার একটু শিখাও, তোমাদের কাছে শিখতে চাই। ছোট্ট ভূখণ্ড, এরকম বিশাল হিউজ জনসংখ্যার চাপ নিয়ে বাংলাদেশের চেয়ে অগ্রসর দুইটা দেশের নাম বলো। স্যার, কেমনে হবে? বাংলাদেশ তো জনসংখ্যায় অষ্টম, আর ওইদিকে আয়তনে হচ্ছে 90+। তো আমি আমি আমার এভাবে আমার না না না, আমি তোমার ব্যাখ্যা জানতে চাই না, আমি তোমার কাছে উত্তর জানতে চাই। একটা প্রশ্ন উত্তর দাও, বাংলাদেশ মানে এরকম হিউজ পপুলেশন আছে আর এই জায়গাটা একটু, স্যার নেই স্যার, এরকম এরকম একটাও নেই স্যার। বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র ওই হিসাবে তুমি যদি বলো তো, এই পপুলেশনের ইয়ে দিয়ে তুমি অতএব মানে হা হুতাশারে বাংলাদেশ উড়ে গেল রে কিনা, বাংলাদেশ একটা সুন্দর মানে ইয়ে রাষ্ট্র। কিন্তু এখানে যত কথাই বলো একটা রাষ্ট্রের, আমি মাঝে মধ্যে এখানে এখানে আমাদের বাঙালি কমিউনিটির সাথে গল্প হইলে বাংলাদেশে উড়ে উড়ে ফেলে, জানো? এই বাংলাদেশের মানুষ সম্পর্কে বললে আরে সব মানে টাউট টাউট। তো আমি বললাম যে ক্রাইম বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশে অপেক্ষা কিন্তু বেশি হয়, কারণ ওইখানে আইনের শাসন এত কঠোর থাকা সত্ত্বেও হুর হুর করে মেরে ফেলতেছে, হুর হুর করে চুরি ডাকাতি বড় বড় হচ্ছে। আর বাংলাদেশে আইনের শাসন নাই, তারপরে মানুষ অপেক্ষাকৃত ভদ্র আছে। মানে এটা হলো আমার অ্যাজাম্পশন বললাম আর কি। একারে এত এই অল্প একটা মানে একটা পুরা মানে ইয়ার মধ্যে প্যাকেট হয়ে আছে, তাই না? এটা আমার অনুভূতি আর কি। তো হাওয়েভার, জি স্যার, জি স্যার, রাইট। আচ্ছা তারপরে দেখো, তুমি ধরো এই উম, অর্থাৎ এত বিশাল আয়তনটা একটা বড় ফ্যাক্ট এখানে, আয়তনে। ধরো সিঙ্গাপুর উন্নত, সিঙ্গাপুরে কয়জন মানুষ আছে? হয়েছে, হ্যাঁ। আচ্ছা তারপরে কি গেল? বাংলাদেশে ধরো কক্সবাজার নিয়ে সমালোচনা করে যে মানুষ সব চলে যাবে কোথায় বাংলাদেশ, তাই না বলো? আচ্ছা কোথায় ছিলাম, দাঁড়াও। তো স্মার্ট বাংলাদেশে পড়তেছো, তো চ্যালেঞ্জ গুলা কি তুমি বলো স্মার্ট বাংলাদেশের পেছনে? রচনা যদি স্মার্ট বাংলাদেশ আসে, সুন্দর করে তুমি বলে দাও না এরিস্টটলের কথা, অপটিমাম পপুলেশন ইজ এ গুণ ওভার পপুলেশন। স্মার্টনেস আসবে কোথা থেকে? করাপশন তো খাই ফেলতেছে দেশ, এটা তো স্বীকার করার সুযোগ নাই। তুমি সুন্দর করে বলে দিবা এই যে ইন 9 আউট অফ এইচএসবিসির এই যে টিআইবি রিপোর্ট বলে দাও, ইন 9 আউট অফ 12 সেক্টর করাপশন ইন বাংলাদেশ ইজ লোয়ার দেন এট গ্লোবাল লেভেল। কনফ্রন্টেশনাল পলিটিক্স, সুযোগ পাইলে তুমি দেশের পৃথিবীর এমন কোন উদ্ভ্রান্ত রাষ্ট্র কম আছে জঙ্গলি হইলেও নিজের দেশের জিনিস নিজে ভাঙচুর করে ফেলে, নিজের ইউনিভার্সিটি নিজে ভাঙে, নিজের কলেজের জানালা গুলা ভাঙে। তোমরা তো দেখো না, এই রিসেন্ট সময় তো সংঘাত হয়নি, আমরা দেখছি আগে। তোমাদের এমন কোন ইতিহাস কারোর জানা থাকলে দেখো, কোনো কিছু গন্ডগোল হয়েছে ডিপার্টমেন্ট নিজের ডিপার্টমেন্ট ভেঙে ফেলতেছে, এরকম কোন ইতিহাস শুনছো কিনা জানি না আমি। তোমরা মানে আগে আছে না, তোমরা তো মানে শেষের দিকে শান্ত সময়ে আমার ইয়ে করছো, আগে একটু মারামারি হলে নিজের ডিপার্টমেন্ট ভাঙচুর, টেবিল চেয়ার ভাঙচুর করতেছে। তো এই দেশে তুমি কোথায় যাবে? হাডুডু জাতীয় খেলা,
তারপরে হাডুডু জাতীয় খেলা বুঝছো কিনা? জি স্যার, পেছন থেকে হ্যাঁ, টানিয়ে ধরে কেউ আগাড়ি হ্যাঁ, যেতে চায় না। এরপরে হলো স্ট্রং সিভিল সোসাইটি, ইনএফিসিয়েন্সি অফ বিউরোক্রেসি, এগুলা স্মার্ট বাংলাদেশের পিছনে প্রতিবন্ধকতা না? আন্ডার ডেভেলপড হিউম্যান রিসোর্সেস, কি কও, এটা কি স্মার্ট বাংলাদেশের পিছনে প্রতিবন্ধকতা বলতে পারবা না? নেপোটিজম, আমি তো দেখছি পুরো রচনা মিলাইয়া মিলাইয়া তুমি বাসায় এসে আরো কিছু বলবো যে আরো কিছু সময় বাড়াই দেন আমারে। আমি ল্যাক অফ প্রপার এডুকেশন সিস্টেম, এখানে পুরাটাই স্মার্ট বাংলাদেশ। বাউন্ডলেস প্রপার্টি কি স্মার্ট বাংলাদেশের পেছনে প্রতিবন্ধকতা বলতে খারাপ লাগবে? যখন দ্য আর্থ ইজ প্রোজেইক ইন দ্য রেলম অফ হাঙ্গার, দ্য ফুল মুন সিম, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, আন্ডার আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এগুলো টেকনোলজিক্যাল। যেহেতু স্মার্ট বাংলাদেশ, তুমি স্মার্টনেস নিয়ে বেশি কথা বলবা কোন জায়গাতে? ওই যে ওইগুলাতে আমি বললাম যে তোমার যদি ম্যাটেরিয়াল কমও থাকে তবে ম্যাটেরিয়াল বাড়াইতে হবে, কোন জায়গায় বলো? ওই যে স্মার্টনেস, এই যে ক্যারেক্টারিস্টিক ফিচার, হ্যাঁ, তারপরে তোমার এই এগুলাতে এগুলাতে কিন্তু তুমি এই যে প্রেজেন্ট সিচুয়েশন টু, সরি, এই এই জায়গার মধ্যে তুমি যদি স্মার্ট বাংলাদেশের যে এই কাঠামোগুলা কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ, কোনটা বলো, ফিচার গুলা কি কি বললো না, ফিচার গুলো একটু বলো। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি। হ্যাঁ, তাহলে এগুলাতে তুমি কি 2-2.5 পৃষ্ঠা লেখার মতো এবিলিটি নাই? যদি লিখতে পারলা তোমার এটা রচনাটা হয়ে গেল না? ওইটা 2 পৃষ্ঠা লিখছো, 200 শব্দ লিখছো, আর বাকিগুলো তুমি আমার মতো করে এখানে মেরে দিলা। ইনশাল্লাহ আটকাইবা না, বিশ্বাস করো আটকাইবা না, এটা হাতের পা বিপদে পড়ে গেলে এটা চালাই দিয়ে আসবে। হ্যাঁ, ওকে। তারপরে এবার আসো, শেষ হয় না এখনো, আরো আরো রয়ে গেছে তোমার। হুম উম, উম, আচ্ছা, তারপরে এই যে তাহলে আমার এগুলো অনেকগুলো প্রতিবন্ধকতা দিলা, সবগুলো দেওয়ার দরকার নেই, 5-7টা দিলা। এবারে বলো স্ট্র্যাটেজিস ইনিশিয়েটিভস টেকেন বাই গভর্নমেন্ট, বলো স্মার্ট বাংলা বিহাইন্ড এস্টাবলিশিং, এই যে আমি বললাম ইন অর্ডার টু অ্যাচিভ দিস গোল, অর্থাৎ ইন অর্ডার টু মেক আওয়ার কান্ট্রি স্মার্ট, তাই না? তো ইন এ মোর ডায়নামিক and desirable manner, the government has set out a number of holistic approaches and has taken steps to complete some work in the short term and some in the long term. বলো সরকার কিছু হোলিস্টিক এবং সমন্বিত উদ্যোগ নিয়েছে কিনা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য? ডাইনামিক এবং ডিজায়ারেবল পদ্ধতিতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার কি কোনো উদ্যোগ নিছে? জি জি স্যার, স্যার। নিয়েছে। কিছু কি স্বল্পমেয়াদী উদ্যোগ, কিছু দীর্ঘমেয়াদী উদ্যোগ নিছে কিনা সেটা বলো। জি স্যার, নিয়েছে স্যার, The 3টা। government of Bangladesh has স্বল্পমেয়াদী also এবং enacted a number of laws and policies to implement, to build a smart country, তাই না? ওকে, the following are, এবার কি স্মার্ট বাংলাদেশ পেছনে কোন কোন 2-1টা পদক্ষেপ সরকার উদ্যোগ নিছে? 2-1টা বলতে পারো? ধরো আমি তুমি স্মার্ট বাংলাদেশ নামটা আজকে শুনছো, তুমি কিছুই জানো না, রচনা সম্পর্কে ধারণাই নাই। আচ্ছা বলো, শিক্ষা ক্ষেত্রে যে বাংলাদেশ সরকার যে উদ্যোগগুলো নিছে এটা স্মার্ট বাংলাদেশের পিছনে সহায়তা করবে কিনা? জি ডিজিটালাইজেশন, স্যার, করোনাকালীন। তুমি শুধু উদ্যোগ যা তোমার মনে পড়ে লিখতে থাকো, এটা তো পৃষ্ঠায় রিকমেন্ড উদ্যোগ লিখে শেষ করতে পারবো না আমি। বোঝো না বিষয়টা? যত উদ্যোগ আছে সবই তো স্মার্ট বাংলাদেশ, নাকি বলো? কৃষি ক্ষেত থেকে শুরু করে যতটা মন্ত্রণালয় আছে, আমি বলে রাখি পয়েন্ট বাড়াইবা কিভাবে, মন্ত্রণালয় গুলার নাম মনে রাখবা, মন্ত্রণালয়ের নাম মনে রাখলে পয়েন্ট বাড়বে। একটা গোপন সত্য কথা বলে ফেলছি, বলো একজন রিপিট করে বলো। স্যার, আর মন্ত্রণালয়ের নাম মন্ত্রণালয়ের নাম মনে মনে রাখতে পারলে রাখবো। পয়েন্ট বাড়বে। মন্ত্রণালয়ের নাম মনে রাখলে আলাদা পয়েন্ট মনে রাখা লাগবে না। এবার বলো 2-1টা মন্ত্রণালয়ের নাম বলো। স্যার, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা শিক্ষা অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, পরিবেশ, তথ্য বন ও প্রযুক্তি জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, আইসিটি জৈব মন্ত্রণালয়। মন্ত্রণালয়। খারাপ লাগতেছে কি? পয়েন্ট আসতেছে না নাকি? জি স্যার। লেখা রাখো খাতার উপরে লেখা রাখো। উম একজন বলে রেখো, দাঁড়াও, হ্যাঁ, দাঁড়াও একটু, একটু দাঁড়াও। মমিতা, হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই ক্লাস নিচ্ছি আবারও তোমার, কখন ঘুম থেকে উঠে ফোন করবো? তুমি ফ্রি কখন? তাহলে কয়টায়? সন্ধ্যায়, সন্ধ্যায়, হ্যাঁ, সন্ধ্যায়। তো বাংলাদেশ টাইম তো সন্ধ্যা হবে, 9টার মধ্যে, 9টা মানে এখানে সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7টা, 6টা থেকে 7টা ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ঠিক আছে, ওকে।
খুব উম, ওর জন্য ওর ক্যাডার না আসলে আমি মনে ফিল করতাম আর একটা, মানে এরকম, বুঝছো, ওর ক্যাডার না আসাটা আমার আর একটা ব্যর্থতা হইতো। তো মানে 41-এ আমার খুব সত্যি আমার মানে উম, আমি চাইছিলাম যে এদের এদের ক্যাডার আসুক, আলহামদুলিল্লাহ আসছে। আবার কয়েকজনের প্রত্যাশার বাইরে এবং বইলে রাখছিলাম যে আসবে, কিন্তু আসে নাই। তবে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ ওদের বাকিগুলাতে আসবেই। ও, কোথায় না ছিলাম বলো? স্যার মন্ত্রণালয়ের নাম। মন্ত্রণালয়। লিখে রাখবো। আর মন্ত্রণালয় ছিলেন পয়েন্ট। হ্যাঁ, আজকে ক্লাসের নিচে একজন লেখা দিও সিক্রেটটা, হ্যাঁ। মন্ত্রণালয়ের নাম মনে রাখলে পয়েন্টের নাম, পয়েন্ট কি হবে না বলো? প্রত্যেকটা মন্ত্রণালয়ের অ্যাচিভমেন্ট শুধু তুমি বের করবা, শুধু মন্ত্রণালয়ের নাম রাখবে, অ্যাচিভমেন্ট দুইটা বের হয়ে যাবো অটোমেটিক্যালি। একটু ফোকাস করে লেখা রাখো, প্রত্যেকটা মন্ত্রণালয়ের দুই একটা করে অ্যাচিভমেন্ট লেখা রাখবো। হুম, ওকে। তারপরে কি বলতে চাচ্ছিলাম? ওকে, হ্যাঁ। তাহলে আমরা যে সরকার যে পদক্ষেপ নিছে, ইনশাল্লাহ আমরা পদক্ষেপ নিয়ে এবার হলো আজকের গুরুত্বপূর্ণ পয়েন্ট, রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন অথবা মেজার্স টু ইমপ্রুভ অথবা আওয়ার এক্সপেকটেশন। তো এখন বলতে পারবা যে যেমন ধরো ওই আহ, উম, ওই তো আচ্ছা দেখো, আমি আগে বুঝাই বলি তোমারে। Improvement of good governance is an essential need for countries' greater interest to make the country enriched of good governance, citizens of all classes. আচ্ছা বলো, উম, মানে অর্থাৎ এই গুড গভর্নেন্স কে তৈরি করা আজকের ক্লাসে পড়া চলে আসছে, হ্যাঁ? তো উম, দেশের বৃহত্তর স্বার্থে ব্লু ইকোনমি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্মার্ট কান্ট্রি প্রতিষ্ঠা করা প্রয়োজন, বুঝছো না? এরপরে এক দেশকে স্মার্ট কান্ট্রি রূপান্তরিত করতে, গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করতে, দুর্নীতি দমন করতে, হ্যাঁ, সিটিজেন্স অফ অল ক্লাসেস শুড বি রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, ডিউটিফুল, কনসিডারেট, তাই না, তাই না, তাই না, তাই কিনা বলো? ওকে। আবার তুমি কি বলবা? করাপশন, রিলিজিয়াস এক্সট্রিমিজম, তাই না? তাহলে বলে দিলে ইমপ্রুভমেন্ট অফ রিলিজিয়াস এক্সট্রিমিজম বা ইমপ্রুভমেন্ট অফ ইজ এন এসেনশিয়াল নিড ফর কান্ট্রিজ গ্রেটার ইন্টারেস্ট। চমৎকার, তাই না? রচনা দুর্দান্ত হয়েছে না? জি স্যার। এখানে কি ইমপ্রুভমেন্ট লিখবা, ইমপ্রুভমেন্ট লিখবা নাকি টু অ্যাবলিশিং, তাই না? এরকম মানে মানে এটাকে টু ব্লু আপ, এরকম কিছু লিখবা না নাকি? ইরিডিকেশন অফ করাপশন ইজ এন, এই আমি কি বুঝাইতে পারছি? নেতিবাচক রচনায় তো নেতিবাচক কথা লিখবে, মনে আছে কিনা কথাটা? জি স্যার। জি স্যার। কিন্তু সব শেষে দেওয়া আছে, শেষে মিলে নিও, ওকে। আচ্ছা, তারপরে কি? এরপরে হলো, হ্যাঁ ওকে, আরো কিছু পরামর্শ দেন। এবার দেখো, সবকিছুতে আমরা পরামর্শ দিই, বাট রিফর্ম অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যানেল, আমরা যদি বাংলাদেশকে একটা মডেল কান্ট্রি স্মার্ট বাংলাদেশের রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কিছু পরামর্শ আছে। রিফর্ম অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যানেলস, এক্সাম্পলারি পানিশমেন্ট, দৃষ্টান্তমূলক শাস্তি, হেলদি রিলিজিয়াস অ্যান্ড টু এক্সিকিউট স্ট্রিক্ট এক্সাম্পলারি পানিশমেন্ট টু কনসার্নড অর মিসক্রিয়েন্টস। অপরাধ করছে, একদম দৃষ্টান্ত কঠোর শাস্তি দেন, তাই না? তারপরে জনমনে সচেতনতা জাগি, হেলদি রিলিজিয়াস এন্ড প্র্যাগম্যাটিক অ্যাওয়ারনেস ইন দ্য মাইন্ড অফ পিপল। তারপরে কি বলো? হোয়ার দেয়ার ইজ ইলিটারেসি দেয়ার ইজ ডিফিকাল্ট ইনশিওর গুড গভর্নেন্স। যেখানে অজ্ঞতা আছে সেখানে কোনোদিনও ইয়ে করে। অতএব এডুকেশন সিস্টেমকে আপ টু ডেট করেন, সাউন্ড এডুকেশন সিস্টেমকে আপ টু ডেট করেন। তুমি শুধু কি পয়েন্টটা লেখা রেখো, বাক্য লিখে ফেলতে পারবা। মিডিয়াকে কাঙ্ক্ষিত, আওয়ার মিডিয়া শুড প্লে দ্য রোল অফ ওয়াচ ডগ, অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করা। মিডিয়া আমাদের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো উপস্থাপন করবে। এরপরে তারপরে কি বলো? পিপল দেমসেলফ শুড বি অ্যাওয়ার অফ দেয়ার রাইটস, ডিউটিজ এন্ড ডেস্টিনি। প্রত্যেকে নিজের শুধু অন্য এসে সচেতন করবে এমনটা না, আমরা নিজেদের অধিকার সম্পর্কে। ইন্ডিপেন্ডেন্ট এন্টি করাপশন কমিশন উইল প্রুভ দ্যাট, বলো, স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে প্রমাণ করতে হবে যে তারা স্বাধীন। আচ্ছা, তারপরে দ্য অফিস অফ অম্বার্সম্যান, ন্যায়পাল প্রতিষ্ঠা। তোমরা আমার একটু বলো, যদি ওই একজন তো ক্লাসের শুরুতে যে প্রশ্নটা করছিলাম, বাই চান্স ধরো স্মার্ট বাংলাদেশের মতো রচনা চলে আসছে, কিন্তু তোমার কোনো প্রস্তুতি নাই টোটাল, অথবা তুমি লিখতে পারছো না, যদি তুমি স্মার্ট বাংলাদেশের একদম প্রথম ইন্ট্রোডাকশন দাও, তারপরে কি দাও, হোয়াট ইজ স্মার্ট বাংলাদেশটা ডিফাইন করলা, তারপরে কি বললা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এই স্মার্ট বাংলাদেশের কথাটা বললে আমরা আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক মহাপ্রত্যাশায় তিনি এই 2-4 লাইনে বঙ্গবন্ধুর একটা আইডিওলজি উপস্থাপন করে দিলা, তাই না? তারপরে কি বলো?
আর শুরুতে তো বঙ্গবন্ধুর কথা বলে দিচ্ছে, আই হ্যাভ গিভেন ইউ ইন্ডিপেন্ডেন্স, নাও গো এন্ড প্রিজার্ভ ইট, তাই না? এরপরে তারপরে তুমি কি বললা? এরপরে তোমার এবার হলো রচনার প্রেক্ষাপট অনুযায়ী কিছু লিখলা, ওই যে ক্যারেক্টারিস্টিক গুলা নিয়ে লিখলা, এখানে তোমার যত, এখানে তোমার পুঁজি দেখা দিলা। তারপরে তোমার ওই যে একটা পয়েন্ট দিয়ে দিলা প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে, প্রেজেন্ট সিচুয়েশনটা দিতে বলছি কি নামে না? স্যার ওই যে ফ্রম বটমলেস বাস এই- মানে কেস থেকে স্মার্ট বাংলাদেশ। বাস্কেট কেস টু স্মার্ট বাংলাদেশ। আচ্ছা, কি ঘটনা কি আমি আছি নাকি না? আমার হঠাৎ করে এই অবস্থা হলো কেন? ফেল টু ডিটেক্ট ইউর স্পিকার, এই কথা শুনতেছো নাকি? জি স্যার, শোনা স্যার যায়। আমরা শুনতে পাচ্ছি স্যার। স্যার শোনা যায় স্যার। স্যার একটা কথা ছিল যে স্যার মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছেন না। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে হলো কি, এরপরে উদ্যোগ দিয়ে দিলা, তারপরে কি, এরপরে রিকমেন্ডেশন। এই যে বলো যে রিকমেন্ডেশন গুলো দিচ্ছি, এই রিকমেন্ডেশন গুলো তোমার মিলতেছে কিনা চিন্তা করে দেখো, যেটা যেটা মিলে এটা দিয়ে দিবা। রিফর্ম, সব ক্ষেত্রে রিফর্ম অ্যাডমিনিস্ট্রেশনাল, এত কথা তো লিখতে পারবে না, শুধু কি পয়েন্ট গুলো মুখস্থ করে দাও, তাহলে হয়ে যাবে। এর সাথে বাক্য মিলে দিবা, হ্যাঁ তাই না? সব রচনায় চলবে, দেখবে যে অফিস অফ অম্বাডসম্যান, তাই না? ওকে। তারপরে ফেস টু ফেস টক, যে কোনো সমস্যায় হোক নেতৃত্ব ফেস টু ফেস টক ইয়ে করবেন। রুল অফ ল, আইনের শাসন মেনে চলা। টু মেক দ্য পার্লামেন্ট ইফেক্টিভ, পার্লামেন্টকে ইফেক্টিভ করা। আওয়ার অপোজিশন পার্টি শুড নট থিঙ্ক নেগেটিভলি। বিরোধী দল শুধু নীতি ও সরকারের সমালোচনাই করে যাবে এমনটা যেন না হয়। গুড গভর্নেন্স রিকোয়ার্স ফাস্ট এন্ড ইজি অ্যাক্সেসিবল সার্ভিস সিস্টেম। বলো এটা বুঝছো কিনা? ফাস্ট এন্ড ইজি অ্যাক্সেসিবল সার্ভিস সিস্টেম মানে কি? ফাস্ট এন্ড ইজি অ্যাক্সেসিবল সার্ভিস সিস্টেম, এই কথা শুনতে পাচ্ছ নাকি? জি জি স্যার। স্যার, শুনছি। জি স্যার। মানে স্যার শোনা যাচ্ছে। উত্তর সেবার বলো, জি ফাস্ট স্যার এন্ড, শোনা যায় স্যার। ফাস্ট এন্ড ইজি অ্যাক্সেসিবল সার্ভিস সিস্টেম মানে কি? দ্রুত এবং সহজে পাওয়া যাবে এরকম আচ্ছা, সার্ভিস সিস্টেমটা আর কি। এবার স্যার ধরো, দ্রুত এবং সহজলভ্য কোনো সেবা সুবিধাগুলো। নিতে গেলে যাতে দ্রুতই সেবা পাওয়া যায়। সহজ বিতরণ। এবার ধরো একটু পার্সোনাল, মানে এই চাহিদা মাত্র সিস্টেম কিভাবে, কই আমার দেখা যায় না কেন? ঘটনা কি আমার, তোমরা দেখতেছো নাকি? আমি নিজে তো স্যার দেখতেছি না। দেখা যাচ্ছে স্যার। জি স্যার আমরা আচ্ছা দেখতে আমি পাচ্ছি দেখতেছি না। স্যার। আচ্ছা আমি শুধু সাধারণ, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, হ্যাঁ। উম, আচ্ছা, এটা হলো, যেমন ধরো ওই দিন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল জুমার নামাজের পরে, বাংলাদেশি সিস্টেম না, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল 2:15-তে। আমরা গেছি কটার সময় জানো? অল্প সময়, মাত্র 2:30, চিন্তা করলাম যে রিল্যাক্সে তো গেছি। তারপরে যাওয়ার পরে আর ওই দিন ডাক্তার দেখানোর সুযোগ নেই, কারণ আমাদের ডাক্তার দেখানোর টাইম ছিল, উনি 30 মিনিট টাইম ছিল, 2:15 থেকে 2:45 পর্যন্ত ডাক্তার দেখবে। তখন তো কি হলো, সেপ্টেম্বর মাসে আবার ডাক্তারের ডেট দিচ্ছে, এখন আর এর মাঝখানে শিডিউল খালি নাই। তারপরে অনেক রিকোয়েস্ট করে একটা ক্যান্সেল শিডিউলে আগামী শুক্রবার একটা সময় নিয়ে আসছে। তো ওই যে মানে একটা দেখবো যে সবকিছু সিস্টেম, এই যে ধরো আমি গাড়ির লাইসেন্স থেকে শুরু করে ড্রাইভ সবকিছু যদি বলো, সব মিলে টাইম লাগছে কতক্ষণ জানো? লাইসেন্স, লাইসেন্সের জন্য, লাইসেন্সের জন্য একটা পরীক্ষা, পরীক্ষাতে 20 মিনিট সময়, অ্যাপয়েন্টমেন্ট বুক করে গেছি, এখানে ধরো আসা যাওয়া সব মিলে 40 মিনিট। এই যে গাড়ির রেজিস্ট্রেশন টেজিস্ট্রেশন সব করা, এটার জন্য লাগছে ধরো সর্বোচ্চ 20 মিনিট। তুমি আমি এখানে একজনের 2টা 3টা করে আছে, কিন্তু কোনো ধরনের তোমার ওই যে ইয়া নাই, এই যে সিস্টেম আর কি। তাহলে ফার্স্ট সেবা মানে চাওয়া মাত্রই কি বলো, সেবা চাওয়া মাত্রই কি বলো পাবে, কিন্তু স্যার এটা চাহিদা বলা মাত্র সহজ। ইহা গ্রাহককে সেবা দেওয়া। হ্যাঁ, এটা বলা সহজ, কিন্তু বাংলাদেশে এক্সিকিউট করা কঠিন। 2 কারণে, বলো কি কি কারণ? স্যার আমাদের ইন্টারনেট কানেকশন অত ভালো না।
কিচ্ছু তার কানেকশন প্রধান এক নম্বরে ওভার পপুলেশন, স্যার এত নীতি বেশি মানুষ, নৈতিকতার অভাব, এটাই হচ্ছে এত মূল। বেশি মানুষ না, এক নম্বর হলো যে মানুষের একটা বড় এত এত চাপ নিয়ে এই হিউজ ক্যাপাসিটিতে, এই সীমাবদ্ধ ক্যাপাসিটিতে ক্যাপাসিটি বাড়ানো সহজ কাজ না। তুমি গবেষণা হয়েছে, কিন্তু প্ল্যানটা তো আগেই ভুল ছিল। ঢাকার রাস্তাগুলো আরো আগে থেকে, সংসদ ভবনের সামনে যে রাস্তাটা ছিল না, ওই ম্যাপ ওই পরিকল্পনায় করা দরকার ছিল। আমাদের তো অপরিকল্পিত নগরায়ন, ফলে এটাতে শুধরানো। তুমি পুরান ঢাকায় যানজট এড়াইবে কিভাবে? তো আরেকটা হলো দিনবরিল, আমরা স্বভাবগত ভাবেই কি করতে চাই বলো, একটু আহ আহ উল্টাপাল্টা চল। স্যার শোনা যাচ্ছে না আপনাকে। স্যার আপনার কথা শুনতেছি না স্যার। সরি সরি, হ্যাঁ এবার শুনতেছো তো? মানে আমাদের হলো মানে রুল অফ ল, আইন মাইনা চলার যে একটা টেন্ডেন্সি, এটা বিস্ময়কর ভাবে ঘাটতি আছে। ওকে, হ্যাঁ। তারপরে হলো কান্ট্রিজ পলিটিক্যাল কালচার শুড বি এনরিচড, তাই না? তারপরে বে অফ বেঙ্গল এন্ড দ্য কোস্টাল এরিয়াস ক্যান বি দ্য পাওয়ার হাউস অফ ন্যাশনাল ইকোনমি। সুন্দর পয়েন্ট। তোমাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করলে রাখবা কিনা? জি স্যার, ইনশাল্লাহ, বলেন স্যার। অন্য সব রচনা তো পড়বাই অনেকগুলা, তার আগে এটারে হাতের মুঠায় নাও, এটারে ব্যাকআপ নাও, আগে ব্যাকআপ নাও, তারপরে হলো তুমি অ্যাডভান্সড হইও। আগে অনেকগুলো পড়ার আগে আগে এটারে তুমি কাবু করো, কি পয়েন্ট গুলো তুমি লেখা নিজের মতো করে একটা হ্যান্ড নোট রেডি করে রাখো, হাতের পাশ শেষ। বিপদে আপদে যাই পড়ছে, রচনা মোটেও কমন পড়ে নাই, এটার উপর দিয়ে চালাই আসবা, ঠিক আছে? আর এরপরে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এটা যদি 2 দিনের মধ্যে কাবু করো, তারপরে তুমি ইমপ্রুভ করবা। ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশন উড বি ফর্ম, দা এরপরে হাই হাই মোরাল স্ট্যান্ডার্ড, তাই না, অফ দা পিপল অ্যাজ ওয়েল এজ দ্য গভর্নমেন্ট। মানে নীতি নৈতিকতা যদি, নীতিবোধ যদি থাকে, নৈতিকতা বোধ যদি থাকে, এটা ওকে, হ্যাঁ, তাহলে সবকিছুই সহজ হয়ে যাবে। যেখানে where there is dishonesty, black marketing, hoarding and smuggling, and where the ministers and public servants are corrupt and dishonest, the question of the success of good governance doesn't arise. Maintenance of law and order, there should be a balance among all the institutions. এইটা আরেকটা বড় ঘাটতি। দেখবা যে শিক্ষা মন্ত্রণালয় বিশেষ পরীক্ষা হবে না, এই কথা বলতেছে কে বলো? শিক্ষামন্ত্রী। আবার এরপরেই বিএসসি চেয়ারম্যান স্যার বলছেন যে যথাসময়ে বিসিএস পরীক্ষা হবে। এরকম ধরনের ঘটনার সাক্ষী কিনা তোমরা? জি স্যার। তোমরা মনে হয় শোনো নাই, তাই না? কেউ শুনলে জি স্যার, বলে দেখো, তাহলে দেখো তাদের তাহলে ভিতরে কোনো একাকিত্ব নাই। মন্ত্রণালয়ের সাথে মানে মানে ইয়া নাই, তাই না? মানে কি হয় বলো তো, বলো। আবার অধিকাংশ ক্ষেত্রে দেখবা যে কি হয়, একটা দেখবা যে আমাদের আমরা আগে রাস্তা পাকা করে কিছুদিন পরে ওই পাকা রাস্তা কাইটা কি বসায় বলো তো? তিতাসের গ্যাসের লাইন আর ড্রেনের কাজ। এরপরে ইকুয়াল ডিস্ট্রিবিউশন ন্যাচারাল রিসোর্সেস, ইকুয়াল ডিস্ট্রিবিউশন। তারপরে হলো জাস্টিস ইজ ইনডিসপেন্সিবল, ইকোনমিক পলিসি শুড বি রিভাইজড, কাট ডাউন অফ এক্সট্রা এক্সপেন্ডিচার বাই ডাউন সাইজিং। ওই যে খাল খনন করার জন্য, খিচুড়ি রান্নার জন্য উগান্ডা চলে যাওয়া, তাই না? এরকম ঘটনা। অল দ্য ইনস্টিটিউশনস রেসপন্সিবল ফর, প্রত্যেকটা দায়িত্বশীল সংগঠনকে, তাই না, জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। প্রাইভেট সেক্টর ক্যান প্লে মোর ইফেক্টিভ রোল, প্রাইভেট সেক্টরকেও কি করা বলো, ইফেক্টিভ তার দায়িত্বটা পালন করা। লিডার্স অফ আওয়ার কান্ট্রি, যদি দেশের নেতা যারা আছে তারা কি করবে বলো, তারা তাদের ভূমিকা পালন করবে। পাসিং থ্রু এ গোল্ডেন পিরিয়ড। ও আর এটা হলো যে Bangladesh is currently passing through the golden period of demographic dividend. In this pivotal situation, the large number of manpower should be converted into human resources and utilized for advanced of these issue, for the advancement of this issue. অর্থাৎ বাংলাদেশে তো এখন চলতেছে কি বলো, এটা এই পয়েন্টটা নিয়ে আসার চেষ্টাই করো। তো এখানে তোমার পরামর্শটা কি বলো? এখানে বলো বাংলাদেশে একটা এখন চলছে গোল্ডেন পিরিয়ড চলছে, কিসের গোল্ডেন পিরিয়ড? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড।
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই গুরুত্বপূর্ণ সময়ে দেশের দক্ষ জনগোষ্ঠীকে অদক্ষ করে ফেলতে হবে, তাই না? এই বিশেষ সফলতার জন্য, নাকি? না স্যার, না না স্যার। স্যার। ঠিক আছে, এই যে এটা, হ্যাঁ, ওকে, এটা তুমি চাইলে ফিগার দিতে পারো, সময় পাবে কিনা জানি না, দিতে পারো। এছাড়াও আরো আছে, বহু টু ইনক্রিজ ইনভেস্টমেন্ট, to upsurge efforts to protect economy in Bangladesh, to increase the use of ICT at all levels. বহুত সাজেশন দেয়া আছে ব্যাখ্যা ছাড়া, কয়টা জানো কিনা? 45। তো এই 45 ব্যাখ্যা ছাড়া আর হলো 27টা ব্যাখ্যা সহ টোটাল কয়টা বলো? 70, 72টার মতো কোটি ব্যাখ্যা সুপারিশ দেওয়া আছে। তুমি এই সুপারিশ অন্যান্য জায়গায় কাজে লাগাইতে পারবা। যেমন ধরো কি বললো যে বাংলাদেশ সরকার, বাংলাদেশের ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেছে, এই ধরনের চুরি পুনরাবৃত্তি এড়ানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? বলো তো, কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? হ্যাঁ, স্যার এক নম্বরে, প্রথমত স্যার হ্যাঁ, আইনের ওই যে কঠোর নো নো কঠোর কিচ্ছু না, বলো রিফর্ম অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যানেল, প্রশাসনিক সংস্কার প্রয়োজন। এই যে এক্সাম্পলারি পানিশমেন্ট, এই ধরনের দুষ্কৃতি যারা তাদেরকে বাংলাদেশ ব্যাংকের সামনে ঝুলিয়ে রাখবেন, এরপর ঝুলতে ঝুলতে মারা যাবে, আমরা এটা দেখবো। এরপরে এই যে হেলদি রিলিজিয়াস এন্ড প্রাগম্যাটিক অ্যাওয়ারনেস, সবার মধ্যে মিডিয়া শুড প্লে দ্য রোল অফ ওয়াচ ডগ, তাই না? পিপল ইন্ডিপেন্ডেন্ট এন্টি করাপশন কমিশন শুড বি, তাই না? এরপরে এই যে রোল অফ ল, তাই না? এরপরে তোমার কি বলো, ফাস্ট এন্ড ইজি অ্যাক্সেসিবল সার্ভিস সিস্টেম, এরপরে কি বলো, এরপরে হাই মোরাল স্ট্যান্ডার্ড, এগুলো তো সব করে, তাই না? এগুলো সব। তো এইরকম ধরনের 5, 7, 10, 15টা। এবার ধরো তুমি কি বললা, ধরো বাংলাদেশে কি করা, ধরো নারীর ক্ষমতায়নের পেছনে, নারীর ক্ষমতায়নের জন্য, বা ধরো ইভটিজিং বা নারীর বিরুদ্ধে সহিংসতা দূর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলো তো? এই যে 1 নম্বরে দিয়ে দিবে কি, এক্সাম্পলারি পানিশমেন্ট, হেলদি রিলিজিয়াস এন্ড এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ারনেস ইন দ্য মাইন্ড। তারপরে মিডিয়াকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে, তাই না? জনগণকে নিজেই সচেতন হইতে হবে। তারপরে তাহলে রুল অফ ল, তাই না? তারপরে এইভাবে যেটা যেটা তুমি কমন করে ফিল্টার দিয়ে দিবা। ধরো নারীর তাহলে তো বলো যে ইভটিজিং দূর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে নারীর বিরুদ্ধে তুমি কি এটা বে অফ বেঙ্গল নিয়ে আসবা? বে অফ বেঙ্গলের না স্যার। নিয়ে নারীদেরকে রেখে দিয়ে আসবে, নিরাপদে থাকবে, এরকম কিছু বলবা? আচ্ছা, তাহলে মানে এটা ফিল্টার করে সব কোটেশন কি সবগুলোর সাথে যাবে? না স্যার, আমাদের কি বুঝতে হবে যাবে? কোনটা থেকে কোনটা লিখবো? এটা ফিল্টার করে, যেমন হাই মোরাল স্ট্যান্ডার্ড, এটা অনেকগুলোর সাথে চাইবে, তাই না? ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশন, তুমি তো 10-15টা সুপারিশ দিলে তার লাগে নাকি, তাই না? ওকে, তারপরে কি বললাম, আমি কিন্তু এরপরে পয়েন্টের নাম এরপরে হলো যে কনক্লুশন, এরকম কিছু কিছু নিজের কমন সুপারিশ সমাধানের উপায় করুন। আচ্ছা, তারপরে এবার ফ্রম দ্য, আচ্ছা কনক্লুশন শুধু কি কনক্লুশন লিখবা নাকি কনক্লুশন উইথ এ কোটেশন? উইথ কোটেশন। চাইলে কোটেশন। কোটেশন, হ্যাঁ, কোটেশনটা শেষে দিলেই সুন্দর লাগে আমার কাছে, চাইলে একটি প্রাসঙ্গিক কোটেশন এখানে দিয়ে এই দেখো, from the above a long and vivid discussion without a second thought may assert that good governance is an ideal which is difficult to achieve in. আচ্ছা, একটা উপরোক্ত আলোচনা শেষে আমরা কি করে বলতে পারি যে গুড গভর্নেন্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এম্পাওয়ারমেন্ট উমেন, তাই না? এগুলা এমন একটা বিষয়, আসলে পরিপূর্ণভাবে স্মার্ট কান্ট্রি হয়ে যাওয়া এটা কি সহজ কাজ বলো? না স্যার। স্মার্ট কান্ট্রির সকল রিকোয়ারমেন্ট গুলো ইয়ে করা, ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাচিভ the completely repair the requirements of a smart country, তাই না? সহজ কাজ না। very few countries and society has come, খুব কম দেশে আছে যে একেবারে পরিপূর্ণভাবে এগুলা অর্জন করে ফেলছে। ধরো পৃথিবীর খুব কম দেশে আছে সন্ত্রাস নাই, দুর্নীতি নাই, তাই না? দুর্নীতি দেয় তো ট্রাম্প, এই যে যুক্তরাষ্ট্রের ট্রাম্প কাজ করায়, তাই না? ইন বাংলাদেশ মেনি ইস্যুস। আচ্ছা, তবে অ্যাজ এন অপটিমিস্ট, তবে একজন আশাবাদী হিসাবে উই বিলিভ ইফ সিনসিয়ার এফোর্টস ক্যান বি টেকেন ফর ইমপ্লিমেন্টিং দ্য অ্যাবভ মেনশনড স্টেপস বাংলাদেশ উইল বি এ মডেল অফ গুড গভর্নেন্স টু দ্য রিমেইনিং ওয়ার্ল্ড। বুঝছো না বিষয়টা? অর্থাৎ তবে একজন আশাবাদী হিসেবে কথা বলতে পারি, কি বলতে পারো যে উপরের পদক্ষেপগুলো যদি মেনে চলা হয়, কোনগুলো উপরের পরামর্শ যে আমরা যেগুলো দিচ্ছি এগুলো যদি মেনে চলা হয় তাহলে বাংলাদেশ
অচিরেই পুরোপুরি ভাবে স্মার্ট বাংলাদেশে রূপায়িত হবে। তারপরে বাংলাদেশে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা হবে। তারপরে কি বলো, বাংলাদেশে করাপশন থাকবে না, তাই না? আবার যদি তুমি বলো কি, তুমি কিরকম বলবা যে আবার উপরোক্ত পরামর্শগুলো মেনে চললে বাংলাদেশ উইল বি এ মডেল অফ করাপশন টু দ্য রিমেনিং ওয়ার্ল্ড, এরকম কিছু বলবা? না স্যার। না স্যার। কি বলবা তখন, বলো। স্যার ওইগুলো যদি অবস্টাকল গুলো আমরা ওভারকাম করতে পারি তাহলে স্যার করাপশন ফ্রি একটা না, কান্ট্রি আমরা তৈরি বলি এখানে বলবা এই দেখো, অ্যাজ অ্যান অপটিমিস্ট, আশাবাদী হিসাবে উই বিলিভ ইফ সিনসিয়ার এফোর্টস ক্যান বি টেকেন, যদি উপরোক্ত পরামর্শগুলো মেনে চলা হয়, বাংলাদেশ উইল বি এ মডেল অফ টেরোরিজম ফ্রি কান্ট্রি টু দ্য ইজ এ মডেল অফ terrorism free country, model of corruption free country, model of child labor free country to the remaining world। কথা বুঝছো না? ইফ টিজিং ফ্রি, কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছেন, কোনো ইফ টিজিং নাই, কোনো ইফ টিজিং নাই। সৌদি আরবের একটা বড় বৈশিষ্ট্য তোমার বলে রাখি, এটা কিন্তু সৌদি আরব, দুবাই, তোমরা যদি কখনো যাও দেখবো যে মানুষ আছে না, তোমার এই যে শপিং মল টল খোলা টোলা রেখে চলে যাচ্ছে, একদম তুমি অনেক দূর পর্যন্ত একলা একলা যাইবা, কোনো কোনো মানে আতঙ্কের কোনো কারণ নেই যে তোমার এসে হাইজেক করবে বা তোমার টাকা পয়সা নিয়ে যাবে। হ্যাঁ, রাস্তাঘাটের মধ্যে কোথাও কিছু রেখে গেছো, নিয়ে যাবে, এই চিন্তা করারও সুযোগ নেই। কেন বলো ভাই? স্যার হাত কেটে স্যার যায়। চুরির শাস্তি হাত কেটে দেয়। কঠিন, কঠোর, নির্দয় ভাবে শাস্তি দেয়, ফলে দেখবা যে এই জন্য সোজা একদম পুরো তুমি কোনো টেনশন, মানে ধরো মধ্যপ্রাচ্য যদি ঘুরতে চাও, সারা মধ্যপ্রাচ্য কোনো ধরনের টেনশন নেই, কোনো ধরনের টেনশন নেই। তো ফলে উপরে ওই যে আমরা যদি বলো তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে, প্রচন্ড ভাবে শাস্তি দেওয়া হয়েছে, মানে উপযুক্ত শাস্তিটা দেওয়া হয়েছে সঠিক উপায়ে, সে আর তাহলে সোজা হয়ে যাবে। As an optimist, we believe if sincere efforts can be taken for implementing the above mentioned steps, Bangladesh will be a model of, তাই না? The whole world is burning with the concern of, এই বিষয় নিয়ে সারা দুনিয়াতে আলোচনা চলছে, ডিসকাশনের ডিবেট চলছে আর ডাইমেনশন নিয়ে। তারপরে ইট হ্যাজ অলসো বিকাম এ ন্যাশনাল পটেনশিয়াল, ভালো হইলে পটেনশিয়াল দিবা আর খারাপ হইলে ন্যাশনাল ক্যাটাস্ট্রফি, তাই না? বলো, ভালো হইলে পটেনশিয়াল আর খারাপ হইলে কি দিবা বলো? ন্যাশনাল ক্যাটাস্ট্রফি। catastrophe. All peace loving people of the country expect it from heart and soul. দুনিয়ার সব মানুষ চায় বাংলাদেশের সব শান্তিকামী মানুষ চায় বাংলাদেশটা স্মার্ট কান্ট্রি হোক, বাংলাদেশে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা হোক, বাংলাদেশ ব্লু ইকোনমিতে সফল হোক, বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশ হোক, তাই না? অল এক্সপেক্টেড, অথবা এটা ইতিবাচক হলে ইতিবাচক আর নেতিবাচক লিখে দিচ্ছে, হ্যাঁ, ডোন্ট অ্যাকসেপ্ট, তাই না? এরকম। তারপরে all the highland enlightened people of the country must find out, সব মানুষকে আমরা বের করা, সব আলোকিত মানুষ এগিয়ে আসা উচিত, এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এর পথ বের করা। আদারওয়াইজ আওয়ার ফিউচার জেনারেশন উইল নট ফরগিভ আস ফর আওয়ার ড্রেডফুল ইন্টারফারেন্স। ওকে, হোমওয়ার্কটা হলো এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ রচনার পয়েন্টগুলো, শুধুমাত্র পয়েন্টগুলো একটু খাতায় সংকলন করো এবং খাতা ক্লাসের নির্দেশনা অনুযায়ী কমন বাক্যগুলো সংযোজন করে আইডিয়া ডেভেলপ করো। এবার আমার কাজ কি, তুমি চেষ্টা করবা। শোনো আমি বলি, তোমার এখন চেষ্টা কি, ধরো আমি বলি, ধরো সাইবার ক্রাইম রচনা লিখছো, বলো রচনার নাম কি? সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম। আচ্ছা, সাইবার ক্রাইম নিয়ে আমি চলো আলোচনা করি একটু, ধরো। রচনার নাম সাইবার ক্রাইম। ওকে, তো কি করলাম, তো তুমি কাজ করবা কি, আমাদের আগে হাতের পাঁচ রাখো। সাইবার ক্রাইমে কি বলো, প্রথমে সাইবার ক্রাইম নিয়ে কি পয়েন্ট আনা যায়? বলো, সাইবার ক্রাইমে প্রথমে কি পয়েন্ট আনবা? কি, ও কথা শুনতে পাচ্ছ নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। বলো, আমার সাথে মুখে মুখে মানে ইয়ে করো না। স্যার প্রথমে বলো, ভূমিকা সাইবার আনবো। ক্রাইমের প্রথম ভূমিকা আনবো, ভূমিকার মধ্যে নিয়ে আসবো ওই কথাগুলো, কোটেশন এটা নিয়ে আসবো। যদি কোটেশন সাইবার ক্রাইম নিয়ে এক্সাক্ট একিউরেট কোটেশন তুমি না পাও, ধরো নাই, আপাতত ধরো নাই, এখন তো নাই, তুমি বানাইতে পারো, তাহলে ওই বঙ্গবন্ধুর কথাটা দিয়ে দিবা, সমস্যা নেই, তাই না?
যে স্বাধীনতা দিয়েছি, যাও এটাতে ধরে রাখো। ধারণ করার জন্য অবশ্যই যত ক্রাইম টাইম আছে এগুলাকে মুক্ত রাখতে হবে। তো ভূমিকা আমরা মিলিতে পারবো এট দ্য ভেরি আলোচনার শুরুতে আমরা বলতে চাই যে সাইবার ক্রাইম বহুল আলোচিত বিষয়। তারপরে তোমার কি বলতে পারি, ওই যে তেল ছাড়া যেমন গাড়ি চলে না, আর ঠিক তদ্রুপ এই ধরনের ক্রাইম থাকলেও একটা দেশ ভালোভাবে চলতে পারবে না। পারবে পারবে 1971 সালে আমরা না দেখছি স্যার। যে ওই দেশগুলোর, বাংলাদেশ 4টা দেশ একই রকম ছিল, কিন্তু ওই ওই দেশগুলো সাইবার ক্রাইমের মতো বা এই ধরনের ক্রাইম জাতীয় যতগুলো বিষয়গুলোকে কঠোর হাতে দমন করার মাধ্যমে আমাদের বাংলাদেশকে ছাড়িয়ে ওই দেশগুলো অনেক উন্নতির শিখর শীর্ষে চলে গেছে। এটা একটা টেরিফাইং ওয়ার্ড, এটা শুনলে আমাদের একটা বাজ ওয়ার্ড না বলে টেরিফাইং ওয়ার্ড বলবো। এটা নিয়ে ইট হ্যাজ অ্যাট্রাক্টেড দ্য সিরিয়াস এন্ড ইনক্রিটিভ অ্যাটেনশন, এটা নিয়ে আমাদের দৃষ্টি অ্যাটেনশন সবার দৃষ্টি কেড়ে নিয়েছে। তারপর তুমি বলতে পারো যে এগুলো উন্নত দেশের সাথে ইট হ্যাজ বিকাম এ সিগনিফিকেন্ট পিলার। এটা কি কি পিলারের সাথে তুলনা করব নাকি হিন্ড্রেন্সের সাথে তুলনা করব বলো? উন্নত দেশের সাথে সাথে তাল হিন্ডারেন্স। মিলা, হিন্ড্রেন্স, তাল মিলাতে গেলে একটা প্রতিবন্ধকতা। তারপরে তুমি বলবো এবার হয়ে গেল ভূমিকা, এখন আমরা আলোচনা করবো ভূমিকা 1 পৃষ্ঠার মতো হয়ে গেছে প্রায়। তারপরে তুমি বললাম হোয়াট ইজ সাইবার ক্রাইম। তো সাইবার ক্রাইম বলে কি একটা মানে এটার জন্য সাইবার ক্রাইমের জন্য কি লাগবে বলো তো? সাইবার আসলে কি ধরনের ক্রাইম এটা আসলে? এটার জন্য কি এটা কি অফলাইন না অনলাইন? স্যার অনলাইন। তুমি ধরো কিচ্ছু বোঝো না, ইট ইজ এ ক্রাইম থ্রু অনলাইন, তাই না? এটা তো অনলাইন অফলাইনে তো এই ক্রাইমটা হয় না, তাই না? না এবার স্যার, তুমি এটা ভার্চুয়ালি। এককভাবে কোনো সংজ্ঞায়িত না করা যায়, এটা এক এক ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, অনেকগুলা ডাইমেনশন আছে। এটা নিয়ে একটা ইয়ে করে দিলা, পারলে একটা ডায়াগ্রাম এঁকে দিলা সাইবার ক্রাইম কোন কোন পদ্ধতিতে হয়। ওকে। তারপরে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে কি? ক্রাইম কিন্তু ক্রাইম আমরা বিস্তারিত বিফোর ডেলভিং ইনটু এই সাইবার ক্রাইম নিয়ে বিস্তারিত বলার আগে কথা বলতে চাই যে এটার ইতিহাস আজকের না, আগে একটা সময় ওই মানুষ জানুষের সৃষ্টি লগ্ন থেকে ক্রাইম শুরু হয়েছে। হাবিল কাবিল স্যার থেকে আপনার ক্রাইম শুরু হয়েছে। কথা কেটে কোনো কেটে আসছে। এই অনলাইন পদ্ধতি না থাকার কারণে হ্যাঁ হ্যাঁ, কেটে আসছে। শুনতেছো কিনা আবার স্পষ্ট? জি স্যার স্যার এখন শুনতেছি। স্যার এখন স্যার এখন শুনতেছো শোনা কিনা? যায় ভালো করে। আটকা আটকা যাচ্ছিল। এখন শোনা যায় স্যার। আচ্ছা আচ্ছা। ওয়েট করো একটু, আমার ল্যাপটপে হয়তো সমস্যা দেখা দিচ্ছে। ওকে, কি বললাম? স্যার এটি পুরাতন ইতিহাস, আগেও ছিল এইসব ক্রাইম। হ্যাঁ, এই যে হাবিল কাবিল থেকে শুরু। আমার কথাটা আমি রিপিট শুনি কেন? আচ্ছা, তারপরে স্যার কথা একবার ডাবল আসতেছে, স্যার এখন আপনি রিপিট উঠাতে আসছে স্যার পারছেন কি? কথা। এখন কি রে, ঝামেলা তো বাড়লে দুষ্টামি শুরু। এবার কি রিপিট আসতেছে তোমার কি? জি না স্যার, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার ও স্যার হাবিল ওই যে কাবিল তো, হাবিল। ও সাইবার ক্রাইম ছিলাম তাই না? সাইবার ক্রাইমের পরে আমরা কোথায় যাব? সাইবার ক্রাইমের পরে সাইবার ক্রাইমের স্যার প্রথম এর কি ছিল? পরে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের পরে হ্যাঁ, এলিমেন্টস হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ক্যারেক্টারিস্টিক্স। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তারপরে এলিমেন্টস প্রেজেন্ট সিচুয়েশন। ক্যারেক্টারিস্টিক। প্রেজেন্ট সিচুয়েশন কি কি? এটা কি ভালো না খারাপ? স্যার খারাপ স্যার। খারাপ। খারাপ। কয়েকটা সাইবার ক্রাইমের উদাহরণ দিতে পারবা? স্যার বাংলাদেশ ব্যাংকের ওই যে টাকা চুরি। তারপরে স্যার মানে এখানে বিভিন্ন পরিসংখ্যান দিলাম। কিছুদিন আগে স্যার সব নথিপত্র গুলো যে প্রকাশ হয়ে গেল না, মানে বহুত বাংলাদেশের আছে, বিভিন্ন বহু বহু আইডেন্টিটি
হ্যাঁ স্যার। তারপরে গেল প্রভাব আছে, প্রভাবটা কি? স্যার এই যে সাইবার ইয়াং ক্রাইমের কারণে জেনারেশন নষ্ট হয়ে যেতে অনেক মানে মানুষ হ্যাক সুইসাইড করার কারণে করতেছে। নষ্ট হচ্ছে। ধরো তোমার মেসেঞ্জারের এই জিনিসটা স্ক্রিনশট ভাইরাল করে দিল, পার্সোনাল মেসেজ, তাই না? প্রভাব প্রচুর। এরপরে দাঁড়াও, 4 নম্বর পয়েন্টে এলিমেন্ট এলিমেন্ট আছে না, এলিমেন্টের জায়গায় আমরা কি বলতে চাই? ধরো টাইপস অফ সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম কয় ধরনের, কি কয় ভাবে হয়ে থাকে? তাহলে কি কি ভাবে হয়ে থাকে বলো তো? স্যার হ্যাকিং হতে পারে, তারপর হুম বুলিং হতে পারে, হয়ে গেছে, এরপর বুঝছি। হচ্ছে আচ্ছা, তারপরে বলো। হ্যাঁ, এরপরে আমরা এবার বলো, প্রভাব গেল। এরপরে কারণ কি, কিছু কারণ আছে কিনা? টেকনোলজিক্যাল গ্যাপ, স্যার একদম। তারপরে আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট, এরকম 5-7টা কারণ বের করি। এ, পদক্ষেপ নিচ্ছে সরকার কোনো? স্যার জি স্যার, স্কিল ডিজিটাল জনসংখ্যার অভাব, সিকিউরিটি এটার জন্য তাই না? হ্যাঁ স্যার স্কিল জনসংখ্যার অভাবের কারণে আমরা যে হ্যাঁ হ্যাঁ, ভালো আরে তা তো টেকনিশিয়ান তুমি দক্ষ। মিলে নিও আর কি, আমি বলতেছি। তারপরে সরকার স্যার পদক্ষেপ নিচ্ছে, অ্যাকশনটা ডিজিটাল হচ্ছে সিকিউরিটি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আরো আরো আছে, হ্যাঁ। তারপরে সুপারিশ আছে। এবার আমি বুঝাতে চাইলাম যে, মানে ধরো একদম বিপদে পড়ে গেছো, একটা দাঁড় করাইতে পারছো ফর্মুলা, শেষে কনক্লুশন দিলা। আবার ধরো আসলো রিলিজিয়াস এক্সট্রিমিজম, একটা ভূমিকা দিলা যে এটা বহুল আলোচিত বিষয়, তেল ছাড়া তেমন গাড়ি চলে না, এই ধরনের এক্সট্রিমিজম টেক্টিভিজম থাকলে দেশটা ভালোভাবে চলবে না। 1971 সালে ওই দেশগুলো একরকম ছিল, কিন্তু কঠোরভাবে দমন করার মাধ্যমে এই সমস্ত নেতিবাচক দিকগুলা ওই দেশগুলো উন্নতি লাভ করছে। এটা ফ্রাইটেনিং ওয়ার্ড। তারপরে সবার এটা নিয়ে ভাবছেন স্কলাররা। তারপরে উন্নত দেশের সাথে তাল মেলানোর ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা। এখন আমরা বিস্তারিত আলোচনা করবো। হোয়াট ইজ রিলিজিয়াস এক্সট্রিমিজম, ব্যাখ্যা করবা। এক এক একজনের কাছে এক এক সংজ্ঞা, তাই না? টেরোরিজমের কোনো একক সংজ্ঞা নাই, আছে কিনা বলো? না স্যার। ওয়ান ম্যানস টেররিস্ট ইজ অ্যানাদার ম্যানস ফ্রিডম ফাইটার। বঙ্গবন্ধু আমাদের কাছে মহানায়ক, পাকিস্তানের কাছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা। তারপরে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, একদম পুরা বহুত আগে সাম্প্রদায়িক দাঙ্গা টাঙ্গা, ঐতিহাসিক। রিলিজিয়াস এক্সট্রিমিজমের অনেক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বললাম। তারপরে এবার ওই এলিমেন্টস এর না বইলা ডিফারেন্ট রিলিজিয়াস এক্সট্রিমিস্ট অর্গানাইজেশনস শিরোনাম দিয়ে দিলাম। বলো 2-1টা রিলিজিয়াস এক্সট্রিমিস্ট সংগঠনের নাম বলো। স্যার আইএস। তালেবান, বোকো হারাম, এরকম। তারপরে লস্করি তৈয়বা। প্রভাব কি এটার? আর আর বহুত আছে, RSS নাকি। তারপরে স্যার বাংলাদেশ জিএমবি। যে এই বলার হরকাতুল জিহাদ ফেল। এরপরে কারণ কি? কারণ হলো, বলো 2-1টা কারণ বলো। পোভার্টি হইতে পারে, মিসইন্টারপ্রিটেশন অফ প্রবর্তন হতে পারে। স্যার মিসইন্টারপ্রিটেশন অফ ধর্ম রিলিজিয়ন। সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। হ্যাঁ, মিসইন্টারপ্রিটেশন অফ রিলিজিয়ন, এরকম আর কি কারণ। যে কারণ মনে করে সরকার কোন উদ্যোগ নিছে? জি স্যার। জি স্যার। কিছু সুপারিশ আছে? জি স্যার, সুপারিশও আছে। আবার বললাম ওই সুপারিশ গুলোতে প্রোটিন ওই দিন এসে যেটা বলছিল, আমি ওদের বলছিলাম যে যদি তোমরা যদি মুজিব বর্ষ লিখতে চাও তাহলে কি করবা। ধরো আমি অপ্রস্তুত, তখন বলবা যে ওইরকম প্রথম থেকে মিলে আইসা এখানে সে রিকমেন্ডেশন আর দিবা না, না দিয়ে কি দিবা বলো? আওয়ার এক্সপেকটেশন ইন মুজিব ইয়ার, মুজিব বর্ষে আমাদের প্রত্যাশা। কি প্রত্যাশা? রচনা আসছে স্বাধীন গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। সেখানে তো আমি কোনো পরামর্শ দেবো না।
আমি বলবো যে গোল্ডেন জুবিলিতে এসে আমাদের প্রত্যাশা তো কি, যে এটা হলো এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশ হোক, এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হোক, তারপরে এডুকেশন সিস্টেমকে আপ টু ডেট করা হোক, মিডিয়া সোচ্চার ভূমিকা পালন করুক, ইন্ডিপেন্ডেন্ট এন্টি করাপশন কমিশন প্রতিষ্ঠা হোক, অফিস অফ অম্বাডসম্যান প্রতিষ্ঠা হোক। তোমরা কি আমার কথা বুঝছো কিনা? তো জি হোমওয়ার্ক স্যার। হলো রচনা, যেই একটা গুরুত্বপূর্ণ রচনাগুলা সামনে রাখবা, রাখার পরে এখান থেকে কি নেওয়া যায় আর তুমি নতুন করে কি মিলাতে চাও সেটার একটা তালিকা তৈরি করবে। অন্তত পক্ষে 500 শব্দ যেন এখান থেকে নিয়ে নিতে পারো, আর বাকি 500 শব্দ নিজের মতো করে বানাইবে। তাহলে এটা হলো হোমওয়ার্ক। আমি কি আমার দায়িত্ব বুঝতে পারছি? স্যার ওই যে গ্রাফ চিত্র যেগুলো রয়েছে ওইগুলো কি স্যার দেওয়াটা কি খুব দরকারি স্যার মনে হয়? না, দরকার না। আবার যদি প্রয়োজন মনে করে নিতে পারো। এই ধরনের গ্রাফ দেওয়া বেটার, আমি দেখাচ্ছি। এই ধরো মিডিয়া কিভাবে ভূমিকা রাখে, মাঝখানে মিডিয়া দিলা, সিটিজেন দিলা, গভর্নমেন্ট দিলা, অতএব একটা আর একটা, এটা সার্কেল। এই ধরনের গ্রাফ দিলে তোমার কি হবে, জায়গাটা একটু বাড়বে। তো এই পর্যন্তই আমি স্যার যে আজকে। রিকমেন্ডেশন আমরা কি হ্যাঁ হ্যাঁ, হাইলাইট করে, স্যার ওই যে রিকমেন্ডেশন ওইগুলোকে আমরা হাইলাইট করে করে দিতে পারি, মানে ওই যে পয়েন্ট আকারে তারপরে যেভাবে লেখা আছে না হুম হুম, ওইভাবে এক লাইনে হ্যাঁ না দাও। লিখে যদি পয়েন্ট আকারে শোনো, করে ব্যাখ্যা যেভাবে করে করে দেখলে দিই। ভালো লাগে, যেভাবে দেখলে চোখে পড়ে, ঠিক আছে? তো ইনশাল্লাহ আগামী ক্লাসে স্যার আমি ম্যাপ কি দেওয়া যাবে? হ্যাঁ, ম্যাপও প্রাসঙ্গিক। যেমন ইউক্রেন ওয়ার, এখানে ম্যাপ দিবা না? ম্যাপ ছাড়া হবে? জি স্যার, এটাই বলতে চাইছিলাম যে ইউক্রেন আবার রোল অফ ওয়ার এটা মিউজিক, নিয়ে। এখানে কি ম্যাপ লাগবে? না না স্যার। স্যার। না স্যার স্যার। স্যার আপনার একটু পরামর্শ চাচ্ছিল, আমি কি হোয়াটসঅ্যাপে নক দিব? তাও দিয়ে রাখো। অনেক সময় বের করতে পারতেছি না, এই জন্য রিপ্লাই সবার করবোই ইনশাল্লাহ। স্যার ইংলিশ নিউজ পেপার কিভাবে মানে পূর্বে এ সম্পর্কে একদিন বলছিলেন, বলবেন কি বললে ভালো। আগামী ক্লাসে হাতে কলমে দেখাবো, শুরুতে মনে করে দিন। স্যার ওকে স্যার। স্যার আমাদের পরীক্ষা কি অক্টোবরে হইতে পারে? হইতে পারে না, অক্টোবরেই হবে ধরে নাও। অক্টোবরের আগে প্রস্তুতি শেষ করো, এবার পিছিয়েও সমস্যা হবে না। মানে স্যার আমি একবার আসলে রিটেন এই বিষয়ে পরীক্ষায় একটু বলতে চাচ্ছিলাম 100 স্যার। জনের মধ্যে থাকবা, এটাই ধ্যান জ্ঞান স্বপ্ন। স্যার আমার 43-এর ভাইবা আছে স্যার সামনের মাসের 20 তারিখে, আবার যদি অক্টোবর রিটার্ন হয় স্যার, একটু মানে এটা নিয়ে মানে ইচ্ছে সামনের আছে। মাসে 20 তারিখে হইলে সমস্যা নেই, ভাইবার প্রস্তুতি রিটেনের প্রস্তুতি সহায়ক, নট সাংঘর্ষিক। স্যার আমি আবার তুমি 41-এর মান ক্যাডার স্যার, আমার মানে হয়ে যাবে রিটেন ইনশাল্লাহ। তুমি দুর্বল। 43-এর ভাইবাটা ভালো করে দিও। আমার গ্রুপ আছে না, ওই যে একটা আরআরএস ভাই, বিসিএস ভাইবা, এখানে আমি চালু করবো ইমিডিয়েটলি আগামী শুক্রবার থেকে। থ্যাংক ইউ স্যার। স্যার এটাতে আর একটা থেকো। কথা স্যার, আমার স্যার ওই এই 41। স্যার এই বিষয়টা নিয়ে আপনার সাথে আমিও একটু নক দিছিলাম কথা বলার জন্য স্যার। আগামী 43-এর ভাই আবার শুক্রবার 45-এর। আগামী শুক্রবার কয়টায়? কয়টায়? রাত 8টায় ইনশাল্লাহ ভাইবাতে দেখা হবে। আর তোমাদের আগামী ক্লাসে আমি কি পড়াবো? স্যার থিমেটিক কোশ্চেনের ওইটা কি মিলাই স্যার দিবেন স্যার? ওইটা মিলাবো, আরো কাজ আছে। আর কি কাজ? স্যার আমরা যারা গ্রুপ 10-এর স্যার অনুবাদটায় মানে একটু বেশি, এত হুম, অনুবাদ স্যার আমাদের একটু। তোমাদেরটা এরপরে এই রচনাগুলো শেষ করার পরে অনুবাদ আবার ওইগুলো চলে যাবো। হ্যাঁ, তো আল্লাহ হাফিজ আজকে। স্যার ওই যে কমন যে বিষয়গুলোর যে একটা নোট দিয়েছিলেন স্যার, ওইটা দেখাইলেন একদিন, কিন্তু স্যার এই গ্রুপে দেওয়া হয়নি, ওইটা আমি অনেক খুঁজলাম। কোন গ্রুপে? দশম? জি স্যার। দশম গ্রুপের কেউ আছে এখানে? স্যার আমি নিজেই 10ম গ্রুপের, স্যার দেওয়া হয়নি না স্যার। অন্য কেউ আছে কেন? তুমি কি ওই যে আমি আচ্ছা একটা স্যার। নোট শেয়ার করছিলাম, এটা পাইছো? না না না, ওই যে হ্যান্ড নোট, হ্যান্ড নোট। জি স্যার পেয়েছি। তাহলে একটু গ্রুপে লিঙ্কটা একটু দিয়ে দিও তো কষ্ট করে, যে কোনো একটু কমেন্টের মধ্যে। হ্যাঁ, স্যার বৃহস্পতিবার কি ক্লাস হবে? বৃহস্পতিবার কেন, পরীক্ষা টরীক্ষা আছে?
হবে না স্যার পরীক্ষা নেই। ওকে, আল্লাহ হাফেজ। বৃহস্পতিবার রচনার পার্ট কত না, ওই যে পার্ট 2 আর কি, পার্ট 2 বিভিন্ন স্যার। রচনাগুলো দেখি আর থিমেটিক কোশ্চেনটা। আল্লাহ হাফেজ আচ্ছা স্যার, আবার ইনশাআল্লাহ।